24 6 আগস্ট নেতৃত্ব শূন্য ছিল বাংলাদেশ, উদ্বেগ উৎকণ্ঠা। নতুন সরকারের রূপরেখা চূড়ান্তে শুরু হয় তোড়জোড়, পালিয়ে যান আওয়ামী লীগের অনেক নেতা। যে শাসনামলে ছিলাম তত নিষ্পেষণের শাসনামল, যেখানে স্বাধীনভাবে মত প্রকাশ করা, রাজনৈতিক অভিমত দেওয়া, সরকারের সমালোচনা করা, সেগুলো আসলে কোনো সুযোগই ছিল না। ভারতের আচরণে ক্ষুব্ধ বাংলাদেশ, দণ্ডপ্রাপ্ত পলাতক শেখ হাসিনাকে প্রকাশ্যে বক্তব্য দেওয়ার অনুমতি দেওয়ায় ক্ষোভ জানিয়ে ঢাকার বিবৃতি। ফ্যাসিবাদী দুঃশাসনের প্রতিবাদী সাক্ষ্য ঐতিহাসিক জুলাই গ্রাফিতি, অভ্যুত্থানের স্মরণে দেয়ালচিত্রগুলো সংরক্ষণ চান আন্দোলনকারীরা। তখন গ্রাফিতিগুলো দেখি তখন তো স্মৃতির কথা মনে পড়ে, সেই সময়কার কথা মনে পড়ে। আমরা যেহেতু ওই সময়টা পার করে এসেছি। সারা দেশে আরও এই লেখাগুলো আবার পুনরায় সংস্কার করা উচিত। আমাদের কাছে এগুলা একটা আবেগ বলতে পারেন, একটা সম্মান বলতে পারেন। অবশ্যই এগুলোকে সংরক্ষণ করা রাষ্ট্রের দায়িত্ব। সোহরাওয়ার্দীতে কনসাল্ট ফর ডেমোক্রেসিতে মাইলস ওয়ারফেজ সহ জনপ্রিয় সব ব্যান্ডের পরিবেশনা। মানিক মিয়া এভিনিউয়ে বর্ষা বিপ্লবের গানে মুগ্ধতা। শিল্পী যখন দালাল হইয়া স্বৈরাচারের সুনাম গায়, আমরা তখন মনে করাই সব শিল্পীরা মরে না। আওয়াজ যারা তোলে সবাই আপনা মায়ের পেটের। নানা প্রতিবন্ধকতায় বাড়ছে না বিনিয়োগ, উৎপাদন বৃদ্ধি করা না গেলে কর্মসংস্থান নিশ্চিত করা কঠিন, বলছেন বিশ্লেষকরা। দ্রুত সংস্কার পদক্ষেপ বাস্তবায়নের তাগিদ। শিল্প ক্ষেত্রে যে কর্মসংস্থান, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা নেতিবাচক প্রবণতা লক্ষ্য করেছি। তার অর্থটা হচ্ছে আমাদের প্রবৃদ্ধি হলেও প্রবৃদ্ধির গুণগত মান নিয়ে একটা প্রশ্ন থেকে যায়। 6 দশকের পুরনো যন্ত্রপাতি দিয়েই চলছে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র। উৎপাদন বাড়াতে আধুনিক প্রযুক্তি প্রতিস্থাপন আর জলাধারের সক্ষমতা বৃদ্ধির তাগিদ। প্রয়াণ দিবসে রবীন্দ্রনাথের স্মৃতিচারণ, বাঙালির জীবনে মিশে আছেন তার গান, সাহিত্য। শ্রাবণের প্রকৃতির মাঝে আজও কবিগুরুকে খুঁজে ফেরে ভক্তরা। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি স্নিগ্ধ পুরবী। আর এতক্ষণ দেখছিলেন শিরোনাম। 36 দিনের রুদ্ধশ্বাস থেকে এক স্বস্তি। 24 5 আগস্টের অনেকেই যেন বিশ্বাস করতে পারছিলেন না কি হলো, কিভাবে হলো। 6 আগস্ট সম্মেত ফেরে। এর আগে এ যেন আরেক বাংলাদেশ। সরকারবিহীন বিধ্বস্ত বাংলাদেশ নামক রাষ্ট্রের দায়িত্ব নেয় দেশের তরুণরা। এদিকে জনমনে জমতে থাকার শঙ্কা, উদ্বেগ। তবে আন্দোলনকারীরা তখন ব্যস্ত ছিলেন দেশের নতুন সরকার ব্যবস্থার রূপরেখা তৈরিতে। ওই দিন আওয়ামী লীগের অনেক নেতা দেশ ছেড়ে পালাতে থাকেন। সেনাপ্রধান কারফিউ তুলে নেন, চলতে থাকে আলোচনা কিভাবে গঠন হবে পরবর্তী সরকার। 5 আগস্টের রাজনৈতিক পালাবদলে আদতে পুরো বাংলাদেশ হয়ে পড়ে সরকার শূন্য। রাস্তায়, ভবনে, ব্রিজে সব ক্ষতচিহ্ন। 36 দিনের আন্দোলনে পথঘাটও বিধ্বস্ত। আন্দোলনে গুলি চালানোর ক্ষোভ গিয়ে পড়ে থানায়। পুলিশ সদস্যরা চলে যায় আত্মগোপনে। জ্বালিয়ে দেয়া হয় বেশ কিছু থানা, প্রাণ যায় পুলিশ সদস্যদের। দেশ জুড়ে আওয়ামী লীগ নেতাদের ব্যবসা প্রতিষ্ঠানে করা হয় ভাঙচুর, অগ্নিসংযোগ। সরকার ও আইন শৃঙ্খলা বাহিনী না থাকায় জেল ভেঙে বেরিয়ে যায় বহু কয়েদি। সব মিলিয়ে আইন শৃঙ্খলার কোনো নিয়ন্ত্রণই তখন ছিল না। তখন 56,000 বর্গমাইলের বাংলাদেশের প্রতিটি ইঞ্চির দায়িত্ব নেন দেশের জনগণ। তারাই যেন সরকার, দেশকে ভালো রাখার অকুতোভয় যোদ্ধা। সড়কে দেখা মেলে দুর্বার তরুণের, যারা সামলেছে সড়কের ট্রাফিক। পাড়ায় মহল্লায় রাতের বেলায়ও আইন শৃঙ্খলা ঠিক রাখতে জাগ্রত থাকে তরুণরা। মানুষের ভালোবাসায় সেই তরুণরাই জানান দেয় তারাই আগামী, তারাই বাংলাদেশ। ওদিকে 20 কোটি মানুষের সকলের মনেই এক অজানা আতঙ্ক। কি হয় কি হয়। জুলাইয়ের তরুণ যোদ্ধারা তখন বাংলাদেশ গঠনের প্রশ্নে অবিচল।
আগের দিন শেখ হাসিনা পালিয়ে যাওয়া ও সেনাপ্রধানের অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণার পর তরুণরা সাজাতে থাকে আগামী সরকার ব্যবস্থার রূপরেখা। আন্দোলনের আগে ও পরে সমন্বয়করা ছুটে গেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক তানজিম উদ্দিনের কাছে। যেই শাসনামলে ছিলাম এটা তো আসলে নিষ্পেষণের শাসনামল, যেখানে স্বাধীনভাবে মত প্রকাশ করা, রাজনৈতিক অভিমত দেওয়া, সরকারের সমালোচনা করা, সেগুলো আসলে কোনো সুযোগই ছিল না। যেহেতু ওই শাসনামল নেই, তার মধ্যে তো কিছু পরিবর্তন আছে। অন্তর্বর্তী সরকারের জন্য তখন বেশ কিছু নাম প্রস্তাবনায় ছিল। দফায় দফায় মিটিং করে তরুণদের মনস্তত্ত্ব বুঝতে পারা আর আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে তুলে ধরতে পারে এমন কোনো ব্যক্তির বিষয়ে সম্মত হয় আন্দোলনকারীরা। সবশেষ ঠিক হয় নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকেই অন্তর্বর্তী সরকারের প্রধান করার। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। ভারত সরকারের অনুমতিতে বুধবার সন্ধ্যায় নয়াদিল্লিতে পলাতক ও দণ্ডপ্রাপ্ত গণহত্যাকারী শেখ হাসিনা গণমাধ্যমের সঙ্গে সরাসরি মতবিনিময় করেছেন এবং সেখানে তিনি ও তার সহযোগীরা বাংলাদেশ রাষ্ট্র ও এদেশের জনগণের বিরুদ্ধে বিশুদ্ধগারমূলক বক্তব্য দিয়েছেন। এ ঘটনায় বাংলাদেশ গভীর ক্ষোভ প্রকাশ করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, এ ধরনের আয়োজনের সম্ভাব্য প্রভাব দ্বিপাক্ষিক সম্পর্ক পুনর্গঠন প্রক্রিয়ায় কী ধরনের নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে সে বিষয়ে ভারত সরকারকে আগেই জানানো হয়েছিল, তবে অনুষ্ঠানটি আয়োজনে অনুমতি দেওয়া হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, দণ্ডপ্রাপ্ত গণহত্যাকারী শেখ হাসিনা ও তার মাফিয়া চক্রের বাংলাদেশের রাজনীতিতে আর কোনো স্থান নেই এবং ভবিষ্যতেও থাকবে না। বলা হয়, বাংলাদেশ সার্বভৌম সমতা, পারস্পরিক শ্রদ্ধা, একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং জাতীয় মর্যাদার ভিত্তিতে ভারতের সঙ্গে গঠনমূলক, পারস্পরিক কল্যাণকর ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখতে আগ্রহী। কিন্তু দুঃখজনকভাবে 2013 সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত প্রত্যর্পণ চুক্তির আওতায় দণ্ডপ্রাপ্ত অপরাধী শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে বারবার অনুরোধ জানালেও ভারতের সরকার কোনো জবাব দেননি, বরং তাকে যে কোনো অজুহাতে প্রকাশ্যে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সুযোগ দেয় বাংলাদেশের জনগণের অনুভূতিকে গভীরভাবে আঘাত করা হয়েছে, যে বাংলাদেশ ভারতের সৌহার্দ্যপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক বিকাশের জন্য ক্ষতিকর। সড়ক ধরে এগিয়ে চলেছেন, হঠাৎ ঘাড় ঘোরাতেই দেয়ালে যদি দেখেন আবু সাইদের বীর চিত্তে মেলে ধরা বক্ষ কিংবা এক হাতে পুলিশের প্রিজন ভ্যান থামিয়ে দেয়া নুসরাতের দেয়াল চিত্র, সেসব দেখে কি স্মৃতিপটে আবারও ভেসে ওঠে না সেই সব দিনগুলো? সময়ের সাথে হারিয়েও যদি যায়, তাতে কি কিছুটা হলেও ঝাপসা হবে সেই স্মৃতিচিত্র? জুলাই গ্রাফিতি নিয়ে সাধারণ মানুষের বক্তব্য জানার চেষ্টা করেছেন সহকর্মী সুমাইয়া ঐশী। ক্যামেরায় ছিলেন রানা হোসেন। সে এক উত্তাল সময়। 36টি দিনের এক অসম লড়াই, বন্দুক বনাম বিপ্লবীদের বক্ষ। আর গল্পগুলোর যেন ঠাঁই হয়েছে রং তুলির আঁচড়ে দেয়ালে দেয়ালে। এক একটি দেয়াল চিত্রই হয়ে উঠেছে এক একটি রক্ত ঝরা ইতিহাস। আমরা দেখছি, আমরা যারা রাজপথে ছিলাম, যারা আন্দোলন সফল করছি, এটা মানুষের মনে কিভাবে উজ্জীবিত করছে, মানুষকে কিভাবে অনুপ্রাণিত করছে। দীর্ঘদিন হয়ে গেছে, রোদ বৃষ্টির কারণে এটা উঠে যাচ্ছে, কিন্তু আমি মনে করি আমরা যারা আন্দোলনের সাথে জড়িত এবং যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছে তাদের এগুলো নজর দেওয়া উচিত। 2 বছর হলো অভূতপূর্ব সাহসী সেই সংগ্রামের। জুলাই গণ অভ্যুত্থানে লাল সবুজের দেশটা গোটাটাই ছিল একটা ক্যানভাস। ধীরে ধীরে রঙিন দেয়াল লিখনগুলো হালকা হয়েছে, রং চটেছে কয়েক জায়গায়, আবার কয়েক জায়গায় পলেস্তারা খসে উধাও হয়েছে মূল চিত্র। এভাবেই কি মুছে যাবে ঐতিহাসিক জুলাই গ্রাফিতি? যখন গ্রাফিতিগুলো দেখি তখন তো স্মৃতির কথা মনে পড়েই, বা সেই সময়কার কথা মনে পড়ে। আমরা যেহেতু ওই সময়টা পার করে এসেছি, একটা খুব বাজে একটা সময় গেছে। তো আমাদের কাছে এগুলা একটা আবেগ বলতে পারেন, একটা সম্মান বলতে পারেন। অবশ্যই এগুলোকে সংরক্ষণ করা রাষ্ট্রের দায়িত্ব, আমাদের দায়িত্ব, সবারই দায়িত্ব। এটা 2 বছরে অনেকগুলো নষ্ট হয়ে গেছে, তো এটা বাংলাদেশে যেখানেই করা উচিত সব জায়গায় করা উচিত, কারণ এটা একটা স্মৃতি হিসেবে থাকা উচিত।
তবে বিপ্লবকে প্রাণে গেঁথেছেন যারা কিছুতেই মুছতে দেবেন না সেই অগ্নিঝরা প্রাণশক্তিকে। তাই অনেক জায়গাতেই দেয়ালে দেয়ালে আবারও যেন জীবন্ত হয়ে উঠছে জুলাইয়ের ইতিহাস। প্রতিটা গ্রাফিতির যখন আমরা সংস্কার কাজ কিংবা রিটাচ করছি তখন কিন্তু ওই পেছনের দিনগুলোর প্রতিটা ঘটনার কথাই আমাদের মনে পড়ছে। আন্দোলনের সময় যে আমাদের সবার ভিতরে যেই এক্সাইটমেন্টটা কাজ করেছে বা যেই ভয়টা কাজ করেছে ওইটা আমি ফিল করতে পেরেছি। সারা দেশে আরও এই লেখাগুলো আবার পুনরায় সংস্কার করা উচিত। চলতি পথে প্রতিটি মুহূর্তে জুলাইকে স্মরণ করতে গ্রাফিতিগুলোই প্রধান প্রভাবক। তাই যে কোনো উপায়ে এসব দেয়াল চিত্রগুলোকে সংরক্ষণ করতে চান তারা। ফটোগ্রাফিক অ্যান্ড ভিডিও ডকুমেন্টেশনের মাধ্যমেও সংরক্ষণ করা যেতে পারে, এটা একটা ডিজিটাল ডকুমেন্টেশন হবে। এছাড়া অন স্পট যদি সংরক্ষণ করা হয় সেক্ষেত্রে পুনরঙ্করণের মাধ্যমে করা যেতে পারে। নতুন রঙে এভাবেই ফের সজ্জিত হোক জুলাইয়ের প্রমাণ চিত্রগুলো, জুলাই স্ফুলিঙ্গ হোক চিরঞ্জীবী সেই প্রত্যাশা মুক্তিকামী জনগণের। ঠিক এই গ্রাফিতিটির মতোই সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা জুলাইয়ের গ্রাফিতিগুলো কালের পরিক্রমায় ক্ষয়ে যেতে শুরু করেছে। জেনজির পরে যেই প্রজন্ম আসছে তাদের জন্য জুলাইয়ের ইতিহাসকে সংরক্ষণ করার সময় এখনই। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। সকল গণতান্ত্রিক শক্তিকে ফ্যাসিবাদ, উগ্রবাদ ও চরমপন্থার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বলেন, কোনো ব্যক্তি বা দল নয়, রাষ্ট্র পরিচালনার সর্বোচ্চ মানদণ্ড হবে জনগণের স্বার্থ। গতকাল জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও আলোচনা সভায় এসব কথা বলেন হাফিজ উদ্দিন আহমদ। জাতীয় সংসদে এই আয়োজনে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান, বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম সহ সংসদ সদস্য ও জুলাই যোদ্ধারা অংশ নেন। অস্থায়ী রাষ্ট্রপতি বলেন, বর্তমান সংসদের প্রধান দায়িত্ব জুলাই অভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের প্রতি সুবিচার করা। গৌরবময় জুলাইকে ধারণ করার আহ্বান জানান তিনি। ভবিষ্যৎ প্রজন্মের জন্য এমন একটি বাংলাদেশ রেখে যাব যেখানে ক্ষমতার নয়, আইনের সুশাসনের বিজয় হবে, বিভেদের নয়, জাতীয় ঐক্যের জয় হবে, ব্যক্তি ও দলের নয়, জনগণের স্বার্থই হবে রাষ্ট্র পরিচালনার সর্বোচ্চ মানদণ্ড। সকল গণতান্ত্রিক শক্তিকে ফ্যাসিবাদ, চরমপন্থা ও উগ্রবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। উদ্বোধন শেষে গতকাল জুলাই স্মৃতি জাদুঘর উন্মুক্ত হওয়ার কথা ছিল শুধু জুলাই আহত ও শহীদদের পরিবারের জন্য। তবে জনগণের দাবির মুখে খুলে যায় ফ্যাসিবাদের কারখানার দরজা। জুলাই স্মৃতি জাদুঘরে শুধু জুলাই স্মৃতি সংরক্ষিত হয়নি, 17 বছরের শাসনামলের গুম খুনের সব প্রমাণপত্র জনগণের কাছে মেলে ধরা হয়েছে। সাধারণ মানুষ ঘুরে ঘুরে দেখছেন সেগুলো, দাবি জানিয়েছেন মর্মান্তিক এসব ঘটনার যথাযথ বিচারের। কত স্মৃতি মনের খাতায় জমা, সেসব স্মৃতির পৃষ্ঠাগুলোই একে একে চোখের সামনে ভেসে উঠছে। 4 আগস্ট যাত্রাবাড়িতে শহীদ হয়েছিলেন ইয়াসির সরকার। জুলাই স্মৃতি জাদুঘরে তার স্মৃতির একাংশ দেখে আবেগ ঘন বোন হাফসা। আমার ভাইয়ের গণভবনে আসার অনেক ইচ্ছা ছিল, তো এখন আমার ভাইয়ের স্মৃতিগুলো সব গণভবনে। মুগ্ধের ভিডিও চিত্রের সামনেও স্থির হয়ে দাঁড়িয়ে বাবা। ছেলের স্মৃতিগুলো চোখের সামনে ভেসে উঠছে বারংবার। চান জড়িতদের সবার সঠিক বিচার। আমি মনে করি যে শেখ হাসিনা সহ যারা এই খুম গুণের সাথে এবং এই দেশকে অস্থিতিশীল করার জন্য একটা রাজত্ব কায়েম করছিল, তার যারা জড়িত ছিল তাদের সঠিক বিচার আমি আশা করি। 17 বছরের ফ্যাসিবাদের কারখানা এই গণভবন এখন জুলাই স্মৃতি জাদুঘর। জাদুঘরের নিচতলায় স্থান পেয়েছে 17টি বছরের গুম খুনের প্রামাণ্য দলিল। শেখ হাসিনার শাসনামলে গুম খুনের শিকার হয়েছিলেন যারা, তাদের ছবি সহ বিভিন্ন স্মৃতিচিহ্ন দিয়ে সাজানো হয়েছে জাদুঘরের নিচতলা। ক্ষমতা টিকিয়ে রাখতে ভিন্ন মতের মানুষদের অত্যাচারে ব্যবহৃত হতো নানান বিভৎস সব যন্ত্রপাতি, সেগুলোও স্থান পেয়েছে জাদুঘরে।
রয়েছে ঐতিহাসিক সেই লাল টেলিফোনের বোতাম চাপলেই এখন শোনা যাচ্ছে শেখ হাসিনার কণ্ঠে হত্যা আর নির্যাতনের সব পরিকল্পনার কল রেকর্ড। বিভিন্ন নেতাকর্মীদের সাথে শেখ হাসিনা যেভাবে কথা বলছে আর কি, যে কাকে কোথায় কিভাবে মানে কিলিং মিশনে পাঠানো হবে সেই ব্যাপারে একটা থিওরি দেওয়া হয়েছে এখানে আমি যে শেখ হাসিনার সাথে বিভিন্ন নেতার যে ফোনালাপ, ওই ফোনালাপ শোনা যাচ্ছে। জাদুঘরের উপর তলায় থরে থরে সাজানো জুলাইয়ের স্মৃতিগুলো। জুলাই শহীদ নাফিসকে বহন করে বাঁচানোর চেষ্টা করা হয়েছিল যেই 3 চাকার অ্যাম্বুলেন্সে করে, সেই রিকশাটিও স্থান পেয়েছে এখানে। জুলাইয়ের আসল ছবি চিত্রিত হয় এমন ঐতিহাসিক বিভিন্ন ছবি, জুলাই শহীদদের ব্যবহৃত বিভিন্ন সামগ্রী, শহীদ আহতদের কাছ থেকে পাওয়া মানিব্যাগ এখানে থরে থরে সাজানো। বিভিন্ন কক্ষে আবার চলছে জুলাইয়ের বিভিন্ন ভিডিও চিত্র। মূল উদ্দেশ্য বাচ্চাটাকে নিয়ে, যাতে বাচ্চাটা পরবর্তীতে জানতে পারে যে আসলে আমাদের দেশে একটা স্বৈরশাসক ছিল। জুলাইয়ের যে আন্দোলনটা পুরোটাই এখানে তুলে ধরা হয়েছে, এই জন্য খুবই ভালো লাগলো আর কি। এখনো অনেক কাজ বাকি রয়েছে, মানে হয়তো আপ্রাণ চেষ্টা করছে করার জন্য, আমরা যা বুঝতে পারছি। কথা ছিল বুধবারই উদ্বোধনের পর জুলাই শহীদদের পরিবার এবং আহতদের জন্য জাদুঘর খুলে দেয়া হবে। বৃহস্পতিবার খুলবে জনসাধারণের জন্য। তাই উদ্বোধনের পর থেকেই প্রবেশ মুখে বাড়ছিল জনসাধারণের উত্তেজনা। এক পর্যায়ে বিকেলে জুলাই স্মৃতি জাদুঘরের গেট ধাক্কা দিয়ে প্রবেশ করেন সাধারণ জনগণ। পরে জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখেন তারা। আগামীকাল থেকে সর্বসাধারণের জন্য খুলবে জুলাই স্মৃতি জাদুঘরের দরজা। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। জুলাই অভ্যুত্থান দিবসে গতকাল রাজধানী জুড়ে ছিল বিভিন্ন কনসার্টের আয়োজন। শিল্পকলা একাডেমির আয়োজনে সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজন করা হয় কনসার্ট ফর ডেমোক্রেসি। সবার জন্য উন্মুক্ত এই কনসার্টে সঙ্গীত পরিবেশন করে লালন, মাইলস ওয়ারফেজ সহ বিভিন্ন ব্যান্ড। জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিশেষ সঙ্গীতানুষ্ঠান কনসার্ট ফর ডেমোক্রেসি। সংস্কৃতি মন্ত্রণালয় ও ব্যান্ডস মিউজিক অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের যৌথ উদ্যোগে এ কনসার্টে অংশ নেয় 7টি জনপ্রিয় ব্যান্ড। অনুষ্ঠানে ছিল পুরস্কার বিতরণের আয়োজন। তোমার গানে জুলাই জাগে শীর্ষক প্রতিযোগিতায় জয়ীদের হাতে এ সময় পুরস্কার তুলে দেন সংস্কৃতি মন্ত্রী। প্রিয় কিছু ব্যান্ড লালন, হাইওয়ে, মাইলস এগুলো যেহেতু আসছে এই কারণে আসছে। আর একটু সমস্যা হচ্ছিল, তারপরে এখন আমরা গানগুলো অবশ্য উপভোগ করছি, অনেক মজাও হয়েছে, ভালো লাগলো। ভালো, অনেক খুবই আনন্দজনক, আমরা খুব এনজয় করছি এই প্রোগ্রামটা। বৃষ্টির কারণে শুরুতে সঙ্গীত পিপাসুদের সমাগম কম হলেও পরে তা ধীরে ধীরে বাড়তে থাকে। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থান দিবসে অনুষ্ঠিত হয় বর্ষা বিপ্লবের গান শীর্ষক কনসার্ট। রাজধানীর মানিক মেয়ে অ্যাভিনিউয়ে এই কনসার্টের আয়োজন করেন মনসুর কালচার অ্যালায়েন্স। এতে জনপ্রিয় সব শিল্পী ও ব্যান্ড দল সঙ্গীত পরিবেশন করে। এই আয়োজনে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন এনসিপির নেতারা। বলেন, জুলাই প্রশ্নে রাজনৈতিক দলগুলোর ঐক্য রয়েছে। রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থানের বিজয়ের দিনে বিকেলে অনুষ্ঠিত হলো বর্ষা বিপ্লবের গান শীর্ষক কনসার্ট। বৃষ্টিস্নাত দুপুরে শুরু হয় বর্ষা বিপ্লবের গান শীর্ষক কনসার্ট। বিজয়ের দিনে এমন আয়োজনে খুশি সাধারণ মানুষ। আমরা হাসানের টানে আসছি এখানে, হাসান আর ওয়ারফেজ আসলে আমরা গান উপভোগ করবো, বৃষ্টি পড়লে আমরা থাকবো। এই জুলাই আমাদের চেতন এবং আমরা এটাকে ধারণ করে সামনে গিয়ে যাবো। সন্ধ্যা নামার সাথে সাথে জমে ওঠে কনসার্ট। একে একে পারফর্ম করেন পারশা মাহাজাবিন, শেজান, কুরে ঘর, অ্যাভয়েড রাফা, আসিফ আকবর, শিরোনামহীন ও আর্টসেলের মতো জনপ্রিয় সব শিল্পী ও ব্যান্ড দল। এরপর এক
একে একে মঞ্চে ওঠেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল, এছাড়াও এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম সহ দলটির নেতারা। ভারপ্রাপ্ত স্পিকার বলেন, আধিপত্যবাদী ও ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে ঐক্যভাবে লড়তে হবে। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ, যে বাংলাদেশ আমরা কায়েম করেছি, সেই বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য দলপথের সবাইকে ঐক্যবদ্ধভাবে এক নতুন বাংলাদেশ গড়ে তুলব ইনশাআল্লাহ। এনসিপির নেতারা বলেন, জুলাই প্রশ্নে রাজনৈতিক দলগুলোর ঐক্য রয়েছে। 2 বছর পার হলেও আমরা ঐক্যবদ্ধ আছি। ইনশাআল্লাহ আমরা আমাদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে পারবো। বর্ডারের ওই পাশ থেকে দেখা না দিলে বন্ধু কথা কইও না। আমাদের সবাইকে শপথ নিতে হবে, আমরা একটা পরিবর্তিত বাংলাদেশ বিনির্মাণ করব, যেখানে সবাই আমরা সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের ভিত্তিতে আমরা একটা বৈষম্যহীন বাংলাদেশ সবাইকে মিলে আমরা গড়ে তুলব। 5ই আগস্টকে কেন্দ্র করে যেখানে ঐক্যবদ্ধ হওয়ার কথা, সেখানে একটা অনৈক্যের বার্তা সরকারের পক্ষ থেকে দেওয়া হলো, সরকারের বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে দেওয়া হলো। হাতে হাত রেখে নতুন বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন সবাই। অনেক ধন্যবাদ আপনাদের। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। আওয়ামী লীগের সাবেক এমপি ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের বাড়ির গেটে পেট্রোল দিয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রাতে মাগুরার কেশব মোড়ের বাড়ির গেটে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, বাড়ির দক্ষিণ পাশে লোহার গেটের ওপরের অংশ লক্ষ্য করে বিস্ফোরক সদৃশ বস্তু নিক্ষেপ ও আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। কিছুক্ষণের মধ্যে আগুন নেভে যায়। খবর পেয়ে মাগুরা সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। নিরাপত্তায় সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে, তবে কারা এ ধরনের ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনাটির প্রকৃত কারণ ও নিক্ষিপ্ত বস্তুর ধরন সম্পর্কে নিশ্চিত করতে তদন্ত চলছে বলেও জানিয়েছে পুলিশ। মৌসুমী বায়ুর প্রভাবে গতকাল রাত থেকে ভারী বৃষ্টি হচ্ছে চট্টগ্রামে। এতে জলবদ্ধতা দেখা দিয়েছে বন্দরনগরী নিম্নাঞ্চলগুলোতে। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মেজবাই রিফাত। বৃষ্টি কি এখনো হচ্ছে এবং ঠিক কোন কোন এলাকা বেশি জলমগ্ন দেখতে পাচ্ছেন, সার্বিক পরিস্থিতি সম্পর্কে আমাদের জানাবেন। পূরবী, এই যে বৃষ্টিপাত সেটি গতকাল আমরা দেখেছি রাত 8টার পর থেকে কিন্তু একেবারে ভারী যে বৃষ্টিপাত সেটি শুরু হয়েছে এবং খুব সারা রাতে কিন্তু মাঝারি থেকে আসলে ভারী বৃষ্টিপাত আমরা দেখেছি। এবং আবহাওয়ার যে খবর সেই খবর অনুযায়ী আজকে ভোর 6টা পর্যন্ত 52.1 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে তারা। এবং তাদের যে পূর্বাভাস সেই খবর অনুযায়ী তারা যেটি বলছে, আজকে দিনভরই আসলে ভারী থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে দিনভরই চট্টগ্রাম অঞ্চলের এই খবর। এবং জলাবদ্ধতার খবর যদি আপনাকে একটু জানিয়ে রাখতে চাই, চট্টগ্রামের নিচু এলাকা, আগ্রাবাদ, চকবাজার, হালিশহর ইত্যাদি এলাকাগুলোতে কিন্তু বেশ জলমগ্ন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আপনি স্বাভাবিকভাবেই জানেন, যেহেতু 1 ঘন্টা পরেই আসলে অফিস আওয়ার শুরু হবে এবং সকাল থেকেই পোশাক কারখানায় আসলে যারা কাজ করেন সেই শ্রমিকরা কিন্তু এই ইত্যাদি নিচু এলাকাগুলোতে তাদের বসবাস বেশি, তারা স্বাভাবিকভাবেই আসলে কষ্টে পড়েছেন তাদের নির্ধারিত যে কর্মস্থল সেই কর্মস্থলে যেতে। এবং অসংখ্য গাড়ি আমরা দেখেছি যে একেবারে বিকল হয়ে যেতে এবং প্রধান সড়কগুলোতেও আসলে পানি জমে যেতে দেখেছি আমরা। চৌমুহনী থেকে আগ্রাবাদের এই অংশটিতেও আসলে প্রধান সড়কে পানি জমেছে এবং অন্যদিকে কাতালগঞ্জ, হালিশহর ইত্যাদি যেই নিচু এলাকাগুলো রয়েছে এগুলোতে স্বাভাবিকভাবেই আসলে একেবারে হালকা বৃষ্টিপাত হলেও আমরা গোড়ালি পানি হতে দেখি। এবং আজকে যেহেতু স্বাভাবিকভাবে এখন পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত রয়েছে এবং গত 30 মিনিট ধরে আমরা এটি হালকা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। এর আগ পর্যন্ত এটি মাঝারি বৃষ্টিপাত ছিল এবং ভারী বৃষ্টিপাতও হয়েছে রাতভরই আমরা খেয়াল করেছি। এবং আবহাওয়ার যে খবর সেই খবর অনুযায়ী কিন্তু আজকে দিনভরই এমন বৃষ্টিপাত হবে। এবং নিচু এলাকা যেগুলো রয়েছে সেগুলো স্বাভাবিকভাবেই আপনি নিশ্চয়ই জেনে থাকবেন, চট্টগ্রামে একেবারে হালকা বৃষ্টি হলেও কিন্তু একেবারে জলমগ্ন যে পরিবেশ, যে পরিস্থিতি সেটি সৃষ্টি হয় এবং এতে করে মানুষের যে পরিমাণ দুর্ভোগ সেটি কিন্তু আসলে বেশ হতে থাকে, অর্থাৎ মানুষ দুর্ভোগে পড়তে থাকে। সব মিলিয়ে আমরা দেখছি চট্টগ্রামের যে অবস্থা সেটি কিন্তু এই যে ভারী বৃষ্টিপাত সেটি অব্যাহত থাকলে পানির পরিমাণ আরও বাড়বে এবং এর সাথে আসলে মানুষের দুর্ভোগও যোগ হবে। পুরোপুরি অনেক ধন্যবাদ রিফাত আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। উৎপাদন বৃদ্ধি করা নিয়ে বাড়ছে দুশ্চিন্তা। মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধিতে নেই সুখবর। গতি ফেরাতে নানামুখী উদ্যোগ আছে, কিন্তু সহসাই সুফল মেলা কঠিন। দুর্বল নীতিমালায় কর আদায়ে হয়রানি, জ্বালানির দুষ্প্রাপ্যতা সহ নানা কারণে কমছে বিনিয়োগ। মিডা বলছে $1.5 বিলিয়ন বিনিয়োগ পাইপলাইনে ছিল।
এর মধ্যে বাস্তবায়িত হয়েছে $400 মিলিয়ন। বিশ্লেষকরা বলছেন সবার আগে উৎপাদন বৃদ্ধি দরকার, সেই পরিবেশ নিশ্চিত করতে হবে। উৎপাদনের ক্ষেত্রে দরকার স্বস্তির পরিবেশ, কিন্তু তা নিশ্চিত করা যাচ্ছে না বহুদিন। নানান প্রতিবন্ধকতায় থমকে যাচ্ছে বিনিয়োগ। শিল্পের চাকা ঘুরলেই নিশ্চিত হয় কর্মসংস্থান, কিন্তু সেই পালে হাওয়া কম। বেশ কয়েক মাস ধরেই কমতির দিকে প্রবৃদ্ধি। সবশেষ তথ্য বলছে গেল অর্থবছরের জানুয়ারি মার্চ অর্থাৎ তৃতীয় প্রান্তিকে প্রবৃদ্ধি কমে দাঁড়িয়েছে 2.22%। এ সময় সবচেয়ে কম প্রবৃদ্ধি হয়েছে শিল্প খাতে, তারপরই কৃষি খাতের নাম। কিছুটা প্রবৃদ্ধি ধরে রেখেছে সেবা খাত। গেল অর্থবছরের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকে কিছুটা বেশি ছিল প্রবৃদ্ধির অঙ্ক। সরকার যেমন পলিসিটা এমনভাবে করেন যে এক্সিস্টিং বিজনেসগুলি যাতে টিকে থাকতে পারে, সেই সাথে যদি ইন্টারেস্ট রেটটা একটা যৌক্তিক পর্যায়ে আনে এবং ব্যাংকের থেকে বরোয়িং গভর্নমেন্টের কমে যায়, সেখানে সুদের হার যদি আমরা কমিয়ে আনতে পারি এবং ক্লাসিফিকেশন রুলটা যদি আমরা আবার পূর্বতন অবস্থায় আনতে পারি, তাহলে একটা স্বস্তির জায়গা আমাদের আসবে। কারণ না, ব্যবসা না বাঁচলে অর্থনীতি বাঁচবে না। সামনে বিনিয়োগ বা উৎপাদন বৃদ্ধি পাবে এমন বার্তা দিচ্ছে না আন্তর্জাতিক কোনো সংস্থা। সম্প্রতি 5 দিন ঢাকা ঘুরে IMF-এর একটি মিশন বলছে চলতি অর্থ বছরের প্রবৃদ্ধি হবে 3.5%। মধ্যমেয়াদে তা নামতে পারে 3%-এর নিচে। কাঠামোগত সংস্কারের তাগিদও দিয়েছে এই সংস্থা। শিল্প ক্ষেত্রে যে কর্মসংস্থান, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা নেতিবাচক প্রবণতা লক্ষ্য করেছি। তার অর্থটা হচ্ছে আমাদের প্রবৃদ্ধি হলেও প্রবৃদ্ধির গুণগত মান নিয়ে একটা প্রশ্ন থেকে যায়। প্রবৃদ্ধির সুফল সাধারণ মানুষ কখন পাবে? সুফল সাধারণ মানুষ কিন্তু পাবে, সেটার একটা বড় প্রক্রিয়া হচ্ছে কর্মসংস্থান তৈরির মাধ্যমে। বিডা বলছে 2025 সালের $1.5 বিলিয়ন বিনিয়োগ পাইপলাইনে ছিল, সেখান থেকে এ পর্যন্ত বাস্তবায়িত হয়েছে $400 মিলিয়ন বিনিয়োগ। চলতি বছরে আরও $1.5 বিলিয়ন প্রস্তাব যুক্ত করতে চায় এই প্রতিষ্ঠান। তবে কাঙ্ক্ষিত বিনিয়োগ বৃদ্ধি না পাবার কারণ একাধিক। পুরনো সমস্যাগুলোর সমাধান এখনো হয়নি। লাইসেন্সিংয়ে পদে পদে হয়রানি, শুল্ক কাঠামোতে ঝুঁকি ঝামেলা, বিদ্যুৎ ও জ্বালানির দুষ্প্রাপ্যতায় থমকে যাচ্ছে উদ্যোগ। আমাদের সবচেয়ে খারাপ হলো রেগুলেটরি কারাপশন, যেটা আমার। থার্ড হলো যে দেশীয় বিনিয়োগ কতটুকু ফেভারেবল, দেশের লোকজন কতটুকু বিনিয়োগ করে, ওদের উৎসাহ কী, ওদের ব্যাপারে ট্যাক্স ডিস্ট্রকশন আছে, কারাপশন আছে। দেশের লোক যদি এখানে বিনিয়োগ করে, তো ওরা দেখবে দেশের লোক যদি বিনিয়োগ না করে, তো দেয়ার মে বি সামথিং রং ইন দ্য সিস্টেম, যেখানে আমরা গিয়ে বিপদে পড়ব। উৎপাদন বৃদ্ধি করা না গেলে সরকারের ঘোষিত $1 ট্রিলিয়ন অর্থনীতি অথবা কর্মসংস্থান নিশ্চিত করা কঠিন। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। 60 বছরের পুরনো যন্ত্রপাতি দিয়ে চলছে রাঙামাটি কাপ্তাইয়ে অবস্থিত দেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র, যেখানে সবচেয়ে কম খরচে বিদ্যুৎ উৎপাদন হয়। গত বছর এখান থেকে জাতীয় গ্রিডে সরবরাহ হয়েছে 997 কোটি ইউনিট বিদ্যুৎ। কিন্তু জরাজীর্ণ যন্ত্রপাতি, সংস্কার ও আধুনিকায়নের অভাব এবং জলবায়ু পরিবর্তনজনিত চ্যালেঞ্জে কেন্দ্রটি চরম সংকটে। 1962 সালে উৎপাদনে আসা কাপ্তাইয়ের কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রে 5টি ইউনিট, উৎপাদন ক্ষমতা 240 মেগাওয়াট। তবে সব ইউনিট 50 বছরের বেশি পুরনো, ফলে কমেছে কার্যক্ষমতা। এটি দেশের সবচেয়ে সাশ্রয়ী বিদ্যুৎ কেন্দ্রগুলোর একটি। প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে ব্যয় 50 থেকে 55 পয়সা। অন্যদিকে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে প্রতি ইউনিটে 8 থেকে 12 টাকা এবং বিদেশ থেকে আমদানিতে ব্যয় হয় 9 থেকে 15 টাকা। 2025-26 অর্থ বছরে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে সরবরাহ হয়েছে 997 কোটি ইউনিট বিদ্যুৎ। প্রতি ইউনিট 55 পয়সা হিসেবে মোট ব্যয় দাঁড়ায় প্রায় 548 কোটি 35 লাখ টাকা। একই পরিমাণ বিদ্যুৎ কয়লা ভিত্তিক কেন্দ্র বা বিদেশ থেকে আমদানি করলে সরকারের ব্যয় হতো কয়েক হাজার কোটি টাকা। এখন 109 ফিটে যে পরিমাণ পানি আছে, আর আমি যদি ড্রেজিং করে তলানি বাড়াইতে পারি, তাহলে ওই 109 ফিটে পানির পরিমাণ দেখা যাবে অনেক বেড়ে যাবে। তাতে আমার জেনারেশন ড্রাই সিজনে বাড়বে। তবে বড় সীমাবদ্ধতা হলো এটি পুরোপুরি কাপ্তাই হ্রদের পানির উপর নির্ভরশীল। বর্ষায় পানির স্তর বাড়লে বিদ্যুৎ উৎপাদন বাড়ে, আবার শুষ্ক মৌসুমে কমে।
পলি জমে হ্রদের পানি ধারণ ক্ষমতা কমে যাওয়া ভবিষ্যতের জন্য বড় চ্যালেঞ্জ। উৎপাদন বাড়াতে আধুনিক প্রযুক্তি প্রতিস্থাপন, নিয়মিত ওভারহল এবং জলধারের সক্ষমতা বৃদ্ধির তাগিদ বিশেষজ্ঞদের। ড্রেজিংয়ের মাধ্যমে এটার গভীরতা বাড়াতে পারি। আপনারা জানেন অলরেডি একটা প্রজেক্ট রানিং, তাহলে বিদ্যুৎ উৎপাদন যেমন বাড়ানো সম্ভব, সাথে সাথে আমাদের এই ফিশারিজ রিসোর্সেস এটার প্রোডাক্টিভিটিও অনেক বাড়ানো সম্ভব। একদিকে দেশের সবচেয়ে কম খরচে বিদ্যুৎ উৎপাদন, অন্যদিকে 6 দশকের পুরনো যন্ত্রপাতি। এই দুই বাস্তবতার মাঝেই দাঁড়িয়ে আছে এই জলবিদ্যুৎ কেন্দ্র। কিন্তু সংস্কার ও আধুনিকায়নের অভাবে পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না। টারবাইনগুলো এবং জেনারেটরগুলোকে যদি আধুনিকায়ন করা যায়, স্ক্যাডা প্রযুক্তি যদি ব্যবহার করা যায়, আইওটি, ইন্টারনেট অফ থিংস এবং এআই প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে এর উৎপাদন ক্ষমতা যদি আরও বাড়ানো যায়। আল আমিন শিকদার, যমুনা নিউজ। দেশের অর্থনীতির লাইফলাইন খ্যাত ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। প্রতিদিন এই পথে হাজারো যাত্রী ও পণ্যবাহী যানবাহনের চলাচল, অথচ কুমিল্লার আমতলী এলাকায় অন্তত আধা কিলোমিটার মহাসড়কের বেহাল দশা যেন কারো নজরেই আসছে না। বড় বড় গর্ত আর খানাখন্দের সড়কে ঝুঁকি নিয়েই চলছে যানবাহন আর যানজট নিত্যদিনের ঘটনা। তাহলে দেখভালের দায়িত্ব যাদের, কি করছেন তারা? সড়কের দুর্ভোগ নিয়ে খোকন চৌধুরীর প্রতিবেদনের প্রথম পর্ব আজ। ক্যামেরায় ছিলেন জিহাদুল ইসলাম। সামান্য বৃষ্টি হলেই সড়কে বড় বড় গর্তে জমে যায় পানি। খানাখন্দের কারণে ধীর গতিতে চলে যানবাহন। এতে প্রতিদিনই পথে তৈরি হচ্ছে দীর্ঘ যানজট। এমন চিত্র ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার আমতলীর এই অংশটিতে। এই দুর্ভোগটা হইতেছে যা 10-12 বছর থেকে এই দুর্ভোগ। যাত্রীরা এখন অনেক হয়রানি হচ্ছে। এই যে মনে করেন এই যে ধাক্কাধাক্কি, এই যে জাম, এই যে মানে যানজট লাগিয়ে দেয়, যেদিকে যায় এদিকে যানজটের ব্যবস্থা। দীর্ঘদিন ধরে এমন অবস্থা চললেও তার স্থায়ী সংস্কারে কার্যকর পদক্ষেপ নিচ্ছে না সড়ক ও জনপথ অধিদপ্তর। পড়ছে না বৃষ্টির কারণে এই রাস্তাগুলো এই অবস্থা। এই রাস্তা ভাঙার কারণে প্রচন্ড দীর্ঘ। বালুটা তো বৃষ্টি দিলে থাকবে না, বালুটা তো বৃষ্টি দিলে চলে যাবে। বালুর পরিবর্তে রাতে দিতে হবে ঢালাই। এই যে ভাঙার জন্য অনেক সময় জ্যাম বাজে গেলে একবারে এখান থেকে 20 ফুট পর্যন্ত জ্যাম থাকে। স্থানীয়রা বলছেন সড়কের নিম্নমানের ইট আর বালুতেই চলছে দায়সারা মেরামত, যা অল্প বৃষ্টিতেই ধুয়ে মুছে শেষ হচ্ছে। এভাবে রাষ্ট্রের অর্থের অপচয়ের জন্য সংশ্লিষ্টদের জবাবদিহিতার আওতায় আনার দাবি জানিয়েছেন তারা। রোড সার্ভিস আর দিতে বলেন, এটা ওনারা সমাধান দিবে। কি করবে, কি কেন দিচ্ছি আমরা? এখানে ইট বালু দিয়ে এক ধরনের টেম্পোরারি একটা সলিউশন তারা করবার চেষ্টা করছে। এতে করে আবারও একই সমস্যা, আবারও সেই সড়কে গর্তগুলো আবারও সেগুলো দৃশ্যমান হচ্ছে। ফলে রাষ্ট্রের টাকা কিন্তু এখানে ব্যয় হচ্ছে। সংশ্লিষ্ট অধিদপ্তরে মেরামত ব্যয়, দুর্ঘটনা, যানজটের সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। বক্তব্য জানতে গেলে কথা বলার বিধান নেই বলে পাশ কাটিয়ে গেলেন নির্বাহী প্রকৌশলী। না, আমি কিন্তু বড়জন বললাম তো, আমার তথ্য সময় কথা বলতে পারেন একমাত্র পলিটিক্যাল প্রধান যিনি মন্ত্রী, যিনি পাবলিক রিপ্রেজেন্টেটিভ। কয়েকশো মিটার সড়কের দুরবস্থায় প্রতিদিন ভোগান্তি পোয়াচ্ছেন হাজারো মানুষ। আর কতদিন অপেক্ষা করলে মিলবে টেকসই সমাধান, সেটাই এখন পথচারী ও যাত্রীদের বড় প্রশ্ন। খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা। বর্ষা মানেই মেঘ, বৃষ্টি আর স্নিগ্ধ প্রকৃতি। আর বাঙালির বর্ষার সঙ্গে মিশে আছে রবীন্দ্রনাথের গান। বৃষ্টির শব্দে, মেঘের ডাকে, কদমের গন্ধে আজও ফিরে আসে তার সৃষ্টিরা। অথচ এই শ্রাবণেই মহাপ্রয়াণ ঘটেছিল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের। বর্ষার সঙ্গে রবীন্দ্রনাথের সেই গভীর সম্পর্ক আর শ্রাবণের বুকে তার বিদায়ের গল্প জানাচ্ছেন শকত মঞ্জুর শান্ত। মেঘের পরে মেঘ জমেছে। শ্রাবণের এমন দিনে প্রকৃতির এই রূপের সঙ্গে অবধারিতভাবেই মনে পড়ে রবীন্দ্রনাথকে। বর্ষা রবীন্দ্রনাথের কাছে কেবল একটি ঋতু নয়। বৃষ্টি কখনো তার গানে প্রেমের, কখনো বিরহের, কখনো অপেক্ষার, কখনো অজানাকে কাছে পাওয়ার আকাঙ্ক্ষার প্রতীক। বর্ষার প্রকৃতি আর মানুষের মনের আবেগকে এক সুতোয় বেঁধেছেন তিনি।
1941 সালের 7 আগস্ট, বাংলা 1348 সালের 22 শ্রাবণ। এই দিনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। গগনে গরজে মেঘ, ঘন বর্ষা। শ্রাবণের এই দিন পেরিয়ে গেছে 85 বছর, কিন্তু বৃষ্টি এলেই যেন সময় থমকে দাঁড়ায়। জানালায় বৃষ্টির ফোঁটা পড়লে, মেঘ ডাকলে, ভেজা বাতাসে কদমের গন্ধ এলে কোথাও না কোথাও বেজে ওঠে রবীন্দ্রসঙ্গীত। তার প্রেমে বিরহে সব জায়গায় আমরা দেখছি বর্ষার একটা খুব সুন্দর রূপ, এবং মিলেমিশে একাকার প্রকৃতি, কবির মনের ভাব এবং বর্ষার একটা অসম্ভব সুন্দর আবেদন, এবং যেই সুরগুলো তিনি বেছেছেন, যেগুলো আমরা জানি যে বর্ষার ঋতুর জন্য উপযোগী। তিনি নেই, কিন্তু তার গান আছে, তার কবিতা আছে, আছে বাঙালির অনুভূতির সঙ্গে মিশে থাকা এক অনন্ত রবীন্দ্রনাথ। তাই শ্রাবণ বাঙালির কাছে শুধু একটি মাস নয়, এজন্য প্রকৃতির ইন্ধনে বিষাদী সুরে স্মৃতির জাগরণ। সব মিলিয়ে বর্ষায় রবীন্দ্রনাথ, এটা যদি ভাবি, কিংবা বর্ষার কোনো গান ভাবতে গেলে রবীন্দ্রনাথের গান ছাড়া মাথায় আসবে না চট করে। ফলে আমাদের জীবনে তিনি যেমন সত্য হয়ে আছেন, তেমনি তার বর্ষার গানগুলো আমাদেরকে সবসময় আমাদের মনের মধ্যে একটা অনুরণন তোলে। মেঘ বৃষ্টির ঘন ঘটায় পুনর্জন্ম ঘটে প্রকৃতি আর প্রাণের। সেই ছন্দবদ্ধ উল্লাসে ফিরে ফিরে আসে তার সৃষ্টি সুধা, বাঙালির সুর সারথি রবীন্দ্রনাথ। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। গাজীপুরের কালিয়াকৈর সুমন নামের এক অটো চালককে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার রাতে কালিয়াকৈর চন্দ্রা কালামপুর আঞ্চলিক সড়কের দোকানপাড়া এলাকার সুমনকে হত্যা করে ছিনতাইকারীরা। পুলিশ জানায়, সুমন সকালে অটোরিকশা নিয়ে বাসা থেকে বের হয়। রাতে চন্দ্রার কালামপুর এলাকায় আসলে অটো চালককে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায় ছিনতাইকারীরা। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এই ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানিয়েছে পুলিশ। লালমনিরহাটের দহগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়, যেখানে 5 শতাধিক শিক্ষার্থীকে পাঠদান করেন মাত্র একজন শিক্ষক। এতে ভেঙে পড়েছে বিদ্যালয়টির শিক্ষা কাঠামো। বিষয়ভিত্তিক শিক্ষক পদায়নের দাবিতে ক্লাস বর্জন করেছে ছাত্রছাত্রীরা, নেমেছে আন্দোলনে। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা থেকে প্রায় 15 কিলোমিটার দূরে 3 বিঘা করিডোর পেরিয়ে দহগ্রাম ইউনিয়ন। 1975 সালে সীমান্তবর্তী এলাকায় শিক্ষার আলো ছড়াতে প্রতিষ্ঠিত হয় দহগ্রাম উচ্চ বিদ্যালয়, যা 2013 সালে সরকারি করা হয়। তবে শিক্ষক সংকটে অনেকটা স্থবির পাঠদান। ছাত্রছাত্রীর সংখ্যা 5 শতাধিক, কিন্তু মাত্র একজন সহকারী প্রধান শিক্ষক চালাচ্ছেন পুরো বিদ্যালয়ের কার্যক্রম। অথচ প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক সহ 27টি পদ রয়েছে এই স্কুলে। শিক্ষকের দাবিতে গত 29 জুলাই থেকে ক্লাস বর্জনের মাধ্যমে আন্দোলন করছে শিক্ষার্থীরা। একজন টিচার দিয়ে কোনোভাবে পরিচালনা করা সম্ভব হচ্ছে না, কোনোভাবে ভালোভাবে ক্লাস হচ্ছে না, আমরা সিলেবাস কোনোভাবে কমপ্লিট করতে পারছি না। একটা গুরুত্ব সবচেয়ে বেশি আছে, সেখানে আমরা কেন পিছিয়ে থাকবো? তাই আমরা শিক্ষক চাই, শিক্ষক দেওয়ার পরে আমরা ক্লাসে যাব। এখানে শিক্ষক আসা ওই লালমনিরহাট পর্যন্ত আসে, এই ডগরামে আসি খালি জয়েন করার পরে আবার চলে যায়। সীমান্তবর্তী অঞ্চলের শিক্ষার্থীদের উপজেলা শহরে যেয়ে লেখাপড়া করা কঠিন। বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, বারবার চাহিদা অনুযায়ী আবেদন পাঠালেও মিলছে না কোনো শিক্ষক। আমি বিভিন্ন দপ্তরে শিক্ষকদের চাহিদা প্রেরণের কাগজ প্রেরণ করেছি। দপ্তর মহল যদি এটাকে একটু আমলে নেয়, তাহলে হয়তো দ্রুতই শিক্ষক হয়তো চলে আসবে। শিক্ষা অধিদপ্তর কর্মকর্তা জানিয়েছেন, দ্রুত শিক্ষক নিয়োগের চেষ্টা চলছে। সংকট সমাধানে উপজেলা নির্বাহী অফিসারকে দেয়া হয়েছে নির্দেশ। আমাদের 750 জন নন ক্যাডার থেকে নিয়োগ হবে। এই তথ্যের আলোকে সব স্কুলে পদ সংখ্যা কত শূন্য আছে, কত এই চাহিদা আমরা প্রেরণ করেছি। আমি আশা করি যে অতি সত্বর আমরা শিক্ষক পাবো। নির্বাহী অফিসারকে এই বিষয়ে দায়িত্ব প্রদান করা হয়েছে, সে এই বিষয়টি সমাধান করার জন্য চেষ্টা করছে। ইনশাআল্লাহ শিক্ষক নিয়োগ হলে অচিরেই হয়তো এখানে কিছু শিক্ষক পাওয়া যাবে। শিক্ষার্থী ও অভিভাবকদের দাবি, বিদ্যালয়টি অচলাবস্থা কাটাতে দ্রুত শিক্ষক নিয়োগ দেওয়া হোক। তাপস সরকার, যমুনা নিউজ।
লোহিত সাগরে হরমুজ প্রণালী ঘিরে এখনও চলছে উত্তেজনা। যুক্তরাজ্যের ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস জানিয়েছে, ওমানের হোমজার উপকূলের কাছাকাছি হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় একটি তেলবাহী জাহাজ থেকে 2টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে জাহাজ ও নাবিকরা সবাই নিরাপদে রয়েছেন। এদিকে এডেন উপসাগরে ডেইজি নামের একটি সৌদি তেলবাহী জাহাজে ব্যালিস্টিক মিসাইল ছোড়ার দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি। গোষ্ঠীটি বলছে, হামলার পর পথ পরিবর্তন করতে বাধ্য হয় জাহাজটি। সৌদি আরবের বিরুদ্ধে ঘোষিত সামুদ্রিক অবরোধ কার্যকরের অংশ হিসেবে এই হামলা চালানো হয়েছে বলে মন্তব্য করেন তারা। তবে এই দাবির ব্যাপারে এখনো পর্যন্ত সৌদি আরব কোনো প্রতিক্রিয়া জানায়নি। এদিকে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের নতুন একটি রুট নিয়ে ওমানের সাথে সমঝোতায় পৌঁছেছে ইরান। দুই দেশের সমন্বয়ের ভিত্তিতে পরিচালিত হবে কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথটি। ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই নিশ্চিত করেছে এ তথ্য। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। পরবর্তীতে দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি জানান, নতুন পথটি অস্থায়ী হবে এবং 2 দেশ থেকে 4 মাস পর্যন্ত খোলা থাকতে পারে। তবে যুক্তরাষ্ট্রের অবরোধের কারণে ওমানের সাথে চুক্তি হলেও তা হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ নৌ চলাচলের নিশ্চয়তা দেবে না বলে সতর্ক করেন বাঘেই। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, ইরানের সাথে আলোচনা খুব ভালো পর্যায়ে রয়েছে। বৃহস্পতিবারের মধ্যে হরমুজ প্রণালীতে পুরো দমে জাহাজ চলাচল শুরু হতে পারে বলেও দাবি করেন তিনি। খেলার মাঠে নয়, এবার উত্তেজনা ছড়াচ্ছে ব্রাজিল ও আর্জেন্টিনার কূটনৈতিক সম্পর্কে। প্রেসিডেন্ট লুলা ডি সিলভাকে ক্রমাগত আর্জেন্টাইন প্রেসিডেন্টের চোর আখ্যা দেওয়ার জবাবে কড়া পদক্ষেপ নিয়েছে ব্রাজিল। নিজ দেশে ফিরিয়ে নিয়েছেন আর্জেন্টিনায় নিযুক্ত রাষ্ট্রদূতকে। কূটনৈতিক কার্যক্রম পরিচালনা করবে চার্জ ডি অ্যাফেয়ার্সের মাধ্যমে। দুদেশের সম্পর্কের ইতিহাসে যা নজিরবিহীন। এর আগে ব্রাজিলের কট্টর ডানপন্থী প্রেসিডেন্ট প্রার্থী ফ্লাভিও বলসোনারোকে সমর্থন দেন আর্জেন্টাইন প্রেসিডেন্ট। ব্রাজিল আর্জেন্টিনা লাতিন আমেরিকার সবচেয়ে শক্তিশালী অর্থনীতির দুই প্রতিবেশী দেশের সম্পর্ক গত 2.5 বছর ধরেই বেশ শীতল। মূলত 2023 সালের ডিসেম্বরে হ্যাভিয়ের মিলেই আর্জেন্টিনার প্রেসিডেন্ট হওয়ার পর থেকে বেড়েছে তাদের কূটনৈতিক উত্তেজনা। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র মিলেই অন্যদিকে তাদের দুপক্ষের সাথেই বেশ তিক্ত সম্পর্ক ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভার। অক্টোবরের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে দেশটির কারাবন্দী নেতা জেইর বলসোনারোর ছেলে কট্টর ডানপন্থী ফ্লাভিও বলসোনারোকে সরাসরি সমর্থন দিয়েছেন মিলেই। তারই এক নির্বাচনী ক্যাম্পেইনে ব্রাজিলের বর্তমান প্রেসিডেন্টকে চোর আখ্যা দিয়ে বিতর্কের জন্ম দেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট। এই ঘটনার প্রতিবাদে আর্জেন্টিনায় নিযুক্ত রাষ্ট্রদূতকে দেশে ফিরিয়ে নেয় ব্রাজিল। এরপরও থামেননি মিলেই। সবশেষ এক টেলিভিশন সাক্ষাৎকারে আবারও লুলাকে চোর ও দুর্নীতিবাজ আখ্যা দেন তিনি। ব্রাজিলের অভিযোগ, চলতি সপ্তাহে মোট 3 বার তাদের রাষ্ট্রপ্রধানকে চোর বলেছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট। প্রতিবাদে দেশটিতে আর রাষ্ট্রদূতকে ফেরত না পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন থেকে রাষ্ট্রদূতের পরিবর্তে কূটনৈতিক কার্যক্রম পরিচালনা করবেন চার্জ ডি অ্যাফেয়ার্স। সাম্প্রতিক বছরগুলোতে উত্তেজনা বাড়লেও প্রতিবেশী দুদেশের সম্পর্কের এমন অবনতি নজিরবিহীন। এদিকে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সাথেও বাড়ছে লুলা প্রশাসনের তিক্ততা। ওয়াশিংটনে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূতের ভিসা বাতিল করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। আসন্ন নির্বাচনের আগে সফরের আগ্রহ প্রকাশ করা 2 মার্কিন কূটনীতিককে গত মাসে ভিসা দেয়নি ব্রাজিল, যার পাল্টা জবাব হিসেবে এই পদক্ষেপ ট্রাম্প প্রশাসনের। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। দর্শক, আর এই ছিল যমুনা নিউজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।